সুমন্ত আনে কা তুই ওকে আমরা এখন লাইভ অলরেডি আই থিঙ্ক আই হোপ আমি পেজ থেকে সেখানে একটু চেক করবো আই থিঙ্ক ইটস পেজ ইটস মাই অফিসিয়াল পেজ আমরা আসলে হ্যালো এভরিওয়ান ইজ ইট পেজ let me see হ্যাঁ এটা পেজ ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই নো ইটস টু লেট অনেক রাত হয়ে গেছে আমরা এখনো শুটিং করছি পুতুলের বিয়ে যেটা নিয়ে আসলে 2 দিন আসলে অনেক কিছু হয়ে গেছে সবার মধ্যে একটা ভুল ভ্রান্তি কাজ করছে আমি আসলে আমার লাইফে এরকম লাইভে আসিনি বাট আমার কাছে মনে হয়েছে যখন একটা মিথ্যা কথা এভাবে কুচ্ছা রটানো হবে এবং একটা মেয়ে যখন দেখবে যে আরেকটা আর্টিস্ট কথা বলছে না বলে যা তা বলেই যাবে করেই যাবে তখন আমার কাছে মনে হয়েছে না আমার অডিয়েন্স তো এখন একটা ভুল ভ্রান্তিতে আছে ওইটার জন্য হলেও আমার এটাকে আসলে ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই আই এম উইথ মাই টিম আচ্ছা এবার একটু দূরে গিয়ে ধরো আই এম উইথ মাই টিম আমার পাশে আছে রিঙ্কু ভাই আমার পুতুলের বিয়ের পুরো টিম নাইম ভাই আছে শিমুল কাকা আছে ইচ অ্যান্ড এভরি ওয়ান সো আমি চাই যে ব্যাপারটা ঘটে গেছে কালকে সেই ব্যাপারটা নিয়ে যদি আমার যে কো আর্টিস্ট ফিমেল কো আর্টিস্ট যতগুলা কথা বলেছে আমি ডিউ টু রেসপেক্ট তাকে বলতে চাই যে সে যদি আসলে একটা থাপ্পড়ে বা 2টা থাপ্পড়ে বা 3টা থাপ্পড়ে একটু বেশি ব্যথা পেত তাহলে সে ওটা যদি কমপ্লেন করতো আমার সংগঠন আছে আমার ডিরেক্টর আছে আমি এটা মেনে নিতাম যে সে শুধু আমার কাজটার ব্যাপারে কথা বলেছে যে আচ্ছা আপু আমাকে একটু জোরে মারছে বাট সে আসলে সংগঠন হোক ডিরেক্টর হোক কারোর সাথে কোনো কথা বলেনি সে ডিরেক্ট চলে গেছে লাইভে গিয়ে পুরো বিশ্বকে জানালো এতে আমরা অনেকেই চিনলাম তাকে আরো ভালো মতো চিনলাম যারা আমরা চিনিও না সমস্যা নেই তো যেটা হয়েছে যে আরো অনেক মিথ্যা কুচ্ছা রটানো হচ্ছে যেটা আমার জন্য 12-15 বছরের ক্যারিয়ারে এটা আমার জন্য অনেক দুঃখজনক এবং আমার কাছে মনে হয় আমার অডিয়েন্সের এই ভুলভ্রান্তিটা ভাঙানোটা খুব ইম্পর্টেন্ট যার কারণে আসলে আমি লাইভে আসা সো ক্যান ইউ সে সামথিং আমার সবচেয়ে খারাপ লাগছে যেটা যে আমার সেট আমরা দীর্ঘদিন এই টিম কাজ করছি এবং সবসময় মানসম্পন্ন গল্প বলার চেষ্টা করি যে অ্যাটলিস্ট রমজান মাস আমরা শুটিং করছি আমার সেটে মানে একটা ইন্টারভিউ দেখলাম আমি খুব অবাক হলাম আমি কালকে শুটিং করছি শুটিং শেষ করতে পারি নাই মানে শুটিং ফাঁসছি যে কারণে স্টিল নাও এখন কয়টা বাজে এখনো আমরা শুট করছি যেহেতু আমাদের কালকে শুটিং করার কথা শেষ ছিল সে শেষ করতে পারিনি বিধায় আমরা আজকে শুটিং করতে হচ্ছে তো আমি একটা ইন্টারভিউ দেখলাম যে সেখানে আমার সেটের আর্টিস্ট গাঁজা খাচ্ছে কার ড্রাইভার দেখছে এই যে এটা শুনে আমরা সবাই অবাক হলাম রমজান মাস একটা আউটডোর লোকেশন আছে এখানে অনেক ধরনের মানুষ একটা অ্যাডভোকেটের বাসা ওনাদের ফ্যামিলি মেম্বার আমরা লোকেশনটা রেকি করে ম্যানেজ করে ওনাদেরকে এই কাজটা লোকেশন গল্পের কারণে আমরা এই জায়গায় আসছি শুটিং করার জন্য সেই জায়গায় মানে এরকম একটা এলিগেন্ট মানে এরকম একটা কথা বলা এটা তো আমার জন্য অ্যাজ এ ডিরেক্টর বা আমার টিমের জন্য এটা খুবই বাজে কারণ রমজান মাস বা রমজান মাস না হোক মানে জিনিসটা হচ্ছে মানে গাঁজা খাচ্ছে বা উনি যে কথাটা বলছে সে এটা বলেছে খুবই যে ভিত্তিহীন আমি মানে গাঁজা এখানে খেয়ে তারপর ঢুকলাম মানে এটা খুবই সেটে ভিত্তিহীন So- উনি বলতে পারতো যে আমার মার্চে আমার লাগছে সেই বিষয় নিয়ে কথা বলতে পারতো এবং আমি তাকে বলেছি আপনি প্লিজ থাকেন সেলিম ভাই আছে এখানে সেলিম ভাই সিনিয়র আমাদের অ্যাক্টর ইকুইটি প্রেসিডেন্ট সিনিয়র ডিরেক্টর ইকুইটি প্রেসিডেন্ট অ্যাক্টর ইকুইটি আছে আপনি ওইখানে বলতে পারেন বা আমরা বসি আমরা এটা সমাধান করে ফেলি কিন্তু উনি কথা শুনলেন না উনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন দেন তো আপনারা জানেন বাট আমার সবচেয়ে এখন খারাপ লাগছে যে আমার সেটা আর্টিস্ট গাঁজা খেয়ে মানে অ্যাক্টিং মানে করতে গেছে এটা শোনার পরে আমরা সবাই আসলে অবাক হয়ে গেলাম যে এত রকম এটা একটা ব্যক্তিগত আক্রমণ বা কোন জায়গায় চলে গেছে আমি বুঝতে পারছি এবং সত্যি কথা এবং এটা আমাদের খুব খারাপ লাগছে মানে অ্যাজ এ ডিরেক্টর আমার খুব খারাপ লাগছে যে আমার সেটে এই আমার কথা হচ্ছিল ধরনের ড্রাইভারের কথা শুনে সে এটা কেন মন্তব্য করবে এটা সে কি তার তা আবার আউটডোরে একটা শুটিং তারপর সে ড্রাইভারের উপর চাপাই দিল যে আমি ড্রাইভারের মুখে শুনছি ড্রাইভারের মুখে শুনে পাবলিক প্লেসে কেন এই কথা শুনবে? সেটাই আমরা এখানে আমার প্রত্যেকটা টিম মেম্বার আছে সবাই আমরা একসাথে কাজ করছি আজকে 5 নম্বর দিন এই শুটিংটা আমরা করছি
তো এই জায়গাটা আমারও মনে হয়েছে যে না, এটা নিয়ে কথা বলা উচিত। এটা ক্লিয়ার করার একটা জিনিস আমি মেইনলি বলতে চাই, আমি আসলে আমার লাইফে কখনো লাইভে আসিনি, আমার কাছে মনে হয়েছে ইট হ্যাজ টু বি স্টপ। হ্যাঁ, সো আমি যেমন একটু আগে আমার ফেসবুকে ঢুকলাম, এন্ড আমার একটা বিষয় একটু বলার আছে যে আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব এটার বিরুদ্ধে, যে এত বড় একটা মিথ্যা কথা তার ড্রাইভার যেহেতু দেখেছে, সো তার ড্রাইভার মানে আইনি পদক্ষেপের আগেও কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাদের একটা সংগঠন আছে। আপনার যদি একটু ব্যথা লেগে থাকে, আমার এখানে কাটা, আমার পায়ে কেটে গেছে, আমরা 5 দিন ধরে শুটিং করছি, আমাদের অনেক অ্যাক্সিডেন্টলি আমাদের লেগে যেতে পারে। সো ব্যক্তিগত আক্রমণটা আপনি আমাকে করেছেন, যেটা আমার মনে হয় আমি যদি করতাম তাহলে আসলে আপনি আমার সেটেই থাকতেন না, আমার কাছে এটা মনে হয়েছে। আপনি আমাকে একটা কথা বললেন যে আপনি হঠাৎ করে আমাকে একটা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, তোমাদের কি মনে আছে যে যাওয়ার সময় বলে গেছে তুমি আমাকে মারলা, আমি এখনই আমাকে হুমকি দিয়ে গেছে সে, যে আমি সাংবাদিকদেরকে জানাবো, প্রেস কনফারেন্স করবো, সামথিং লাইক দ্যাট। সো তার এটা আসলে প্রি প্ল্যান ছিল। আর তাকে যদি আমি মারতামই, সে প্রথম দিন কেন সেটে কমপ্লেন করেনি? আমি তো তাকে মেরেছি ফর মাই ক্যারেক্টার, ফর মাই স্টোরি। সো আমি যদি তাকে মারতাম, মানে আমি যদি তাকে ব্যক্তিগত আক্রমণই করতাম, সে কিন্তু প্রথম দিন আমার ডিরেক্টরকে বলতে পারতো, আমার ডিরেক্টর আমাকে বলতো, তখন আমরা জিনিসটা সলভ করতাম। সে সংগঠনকেও জানায়নি, কিন্তু সে ডিরেক্ট চলে গেছে লাইভে। সো উইচ ইজ নট মানে এটা পুরোপুরি কিন্তু ব্যক্তিগত আক্রমণ। আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণটা সে করেছে, সে একটা আরেকজন অ্যাক্টরের নাম নিচ্ছে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, একদমই কথা বলতে চাই না। বাট আমি আরেকটা কথা বলতে চাই, আমি আইনি পদক্ষেপ নিব এটার জন্য। যে মিথ্যা কথাটা সে রটাচ্ছে, তার মনে হয়েছে আমরা চুপ আছি। এতগুলা মানুষ এখানে, এতগুলা মানুষকে আমি জোর করে, তারা বাধ্য না কিন্তু আমাকে নিয়ে কথা বলতে, বা এতগুলা মানুষ কিন্তু জোর করে এখানে দাঁড়াবে না আসলে। So আমি এটা দেখার পর আমার কাছে আসলে খুব খারাপ লাগলো। আমি রিঙ্কু ভাইকে বললাম যে রিঙ্কু ভাই, ইট হ্যাজ টু বি স্টপ নাও। আর আমি এখন আইনি পদক্ষেপ নিব, তার আগে আমি আমার সংগঠনের সাথে বসবো। বাট এটা আমার প্রোটেস্ট করতে হবে, বিকজ আমাদের যে কোনো সেক্টর কি, মানুষ অনেকে নেগেটিভ মনে করে, অনেকে পজিটিভ মনে করে, সব জায়গায় পজিটিভ নেগেটিভ আছে। বাট এই মিথ্যা কথাটা রটানো বা বলা ইন ফ্রন্ট অফ পাবলিক, আমার কাছে এটা কোনোভাবে এথিক্যাল মনে হয় নাই। সো আমার কাছে মনে হয়েছে আই নিড টু ক্লিয়ার দিস থিংস, যেটা পুরোপুরি মিথ্যা। ওয়াশরুমে 1 ঘন্টা থাকা, নেশা করা, ফার্স্টে সে একটা কথা বলেছে যেটা আমি বুঝিই নাই। সে বলেছে যে তার গায়ে থেকে একটা গন্ধ আসছে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিল। আই ওয়াজ কনফিউজ যে কি বলছে। দেন আমি আস্তে আস্তে বুঝলাম যে সে কি মিন করেছে, এবং এটা সে আজকে আসলে ইন্টারভিউতে বললো যে সে এটাই মিন করেছে। সো দিজ আর নট ট্রু, আসলে দিজ আর নট ট্রু। পুরো মিথ্যা কথা, মানে এটা কোনোভাবে সম্ভব মানে আমরা তো এটা আমাদের সাথে সাথে পাঠিয়েছি যে বাথরুমে যাবে, লেট করবে, তুই যা। শুটিং এর প্রয়োজন নেই, সময় হচ্ছে বড় বড় চটকানা দেয় নেই, গাল তাল তো লাল হয়ে যেতেছে, এটা তো পার্সোনালি নেওয়ার কিছু নাই। ইভেন হ্যাঁ, এটা হ্যাঁ কাজের জায়গায় তো অনেক কিছু আরে ভাই রমজান মাস পাবলিক প্লেসে ব্যথা লাগছে বা খাইলো কথা বলতে একটা বড় বিষয় হলো যেটা এটা নিয়ে কথা গাঁজা খাইতো, স্বামী অথের ড্রাইভার কিন্তু এতটুকু অ্যাক্সেস পাবে না যে তানজিন তিশার খুব কাছাকাছি এসে গাঁজা খাওয়ার দৃশ্য দেখবে অথবা এটা পাবে। এটা সবচেয়ে বড় একটা ফ্যাক্ট কিন্তু। তো আমরা এটা কিন্তু আসলে এই ফ্যাক্টটা এরকম না, এটাকে ব্যক্তিগত করণ করা হচ্ছে আর কি যেটা বিষয়। তো আমরা যেটা হচ্ছে যে বিষয়টা আছে, ওই বিষয়টা যদি থাকে ওটা নিয়ে আলাপ হইতে হ্যাঁ, পারতো। যদি এটা মার পর্যন্ত হতো যে situation তার ছিল, গায়ে কিন্তু লেগেছে। এখনো অগোছালো। আমাদের সেটের বিরুদ্ধে কিন্তু একটা এলিগেশন আছে, যেটা আসলে এটাও অসম্মানজনক আমাদের সেটে, যেটা Still, we are doing shooting. She already আমাদেরকে ফাঁসি দিয়ে কালকে চলে গেছে, যেটা আমাদের I have to say that. Even আমি কালকে আমার সংগঠনকে যেমন জানিয়েছি, আমাদের সেটে কিন্তু আমার বাবাকে অ্যাক্টর করছে সেলিম ভাই আমাদের সেটে ছিল, সেখানে সেলিম ভাই সেটে ছিল, তার সাথে কথা বলেনি আমাদের সিনিয়র আর্টিস্ট। এটাও আমার একটু বলার আছে যে আমাদের এই পরিবারের জিনিস আমরা নিজেরা সমাধান না করে আগে পাবলিক প্লেজে নিয়ে যাই, তাহলে পাবলিক আমাদের কি পাবে? এটা আমাদের যেমন সম্মানহানি হচ্ছে, সবারই সম্মানহানি হচ্ছে। So, এবং আমার কাছে এটা মনে চিন্তা করা হয় উচিত সবার আগে। এটা আমি জানি না আমার দর্শক যারা আমাদের shooting হ্যাঁ, সো আমরা এখন প্রত্যেক সেটে আছি। ফ্যামিলিতে টুকটাক ঝগড়া হয়, তো আগে ফ্যামিলি বিল্ড করতে হবে। ইভেন তো আমি যদি বলি ওই জায়গা থেকে, সো আসলে আর কিছু বলার নাই। আমরা এখনো মানিকগঞ্জে শুটিং করছি, স্টিল আমাদের বোধহয় একটা সিন আছে অনেক ইম্পর্টেন্ট ভাইটাল সিন। আমরা অলরেডি একদিন ফেসে গেছি। এই আর্টিস্ট আমার যে কো আর্টিস্ট চলে গেছে হঠাৎ করে। সো আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত এটার জন্য। আমরা তখনই ওখানে সলভ করতে পারতাম যদি তার একটু থাপ্পড়টা একটু জোরে লেগে যায়, সে বললেই পারতো যে আমার এটা জোরে লাগছে, এটা কি। বাট এটা এত পর্যায়ে নিয়ে যাওয়া, আসলে তার এটা প্রফেশনাল জায়গা, আরো বেশি হাইলাইটেড হওয়া ছাড়া আসলে আর কিছু
না, এটা আমার মনে হয়। এনিওয়ে, আইন আছে এবং আমাদের অ্যাক্টর সিকিউরিটি আছে, আমাদের ডিরেক্টর গিলস আছে, তারা এখন সুবিচার দিবে, সুবিচারটা তারাই দিবে, আই হোপ সো। আমার মনে হয় এরকম সোশ্যাল মিডিয়াতে কুচ্ছা রটানোর কোনো দরকার নাই। তুমি তোমার কাজ দিয়ে বড় হও, এরকম কুচ্ছা দিয়ে বড় হও না। থ্যাংক ইউ সো মাচ।